আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেশের যে প্রান্ত থেকে যেখানে বসে যে আমার এই লাইভ ক্লাসটি দেখছো, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, প্রভাষক গণিত, পাকুন্দিয়া সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আমার এই লাইভ ক্লাসটি তোমরা শেয়ার করো, তোমার বন্ধুরাও যেন ক্লাসটি দেখতে পারে এবং শিখতে পারে। তো আমরা ক্লাসে যাচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম সরল রেখার স্থানাঙ্ক ব্যবস্থা এবং আমরা পড়েছিলাম অনুপাত নিয়ে, অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় কিভাবে করে। চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করা আমরা পড়ব। আমরা ত্রিভুজের ভর কেন্দ্র বের করা পড়ব। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব, কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেগুলো শিখব। যদিও এই পড়াগুলো তোমরা নবম দশম শ্রেণীতে অনেকটাই পড়ে এসেছো। ওকে, চলো আমরা ক্লাসে যাই। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু। তো চতুর্থ শীর্ষবিন্দু সংক্রান্ত একটি সমস্যা আমি তোমার বই থেকে 3.2 অনুশীলনী থেকে আমি একটি সমস্যা দেখছি, সেটি আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমাদের চতুর্থ শীর্ষবিন্দু বের করার সূত্র শিখে যাব। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, সমস্যাটা হচ্ছে এরকম যে কোনো সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দুইটি যথাক্রমে 3, -4 এবং -6, 5 এর তৃতীয় শীর্ষবিন্দু -2, -1 হলে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা একটা নমুনা চিত্র এঁকে নেই। আচ্ছা, এটা হচ্ছে একটি সামান্তরিক, আমি নাম দিলাম ABCD। আচ্ছা, এটা হচ্ছে কি একটা সামান্তরিক, এটা একটা নমুনা চিত্র। ওকে, তাহলে এই সামান্তরিকের বলে দিয়েছে যে একটি কর্ণের প্রান্তবিন্দু। তাহলে আমরা যদি কর্ণ টানি, এসি একটা কর্ণ, বিডি হচ্ছে আরেকটি কর্ণ। তাহলে আমি যদি বলে দিই যে এসি কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে এস এ হচ্ছে 3, -4 ধরে নিলাম, আর সি হচ্ছে -6, 5 আচ্ছা, বলে দিয়েছে তৃতীয় শীর্ষবিন্দু -2, -1 হলে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করার জন্য বলছে। তাহলে আমি তৃতীয় শীর্ষবিন্দু ধরে নিলাম -2, -1, তাহলে চতুর্থ শীর্ষবিন্দু হয়, এটা বের করতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা চলো আমরা দেখে নেই যে এটা বের করার জন্য আমাদের কি কি করতে হয়। তো এটা বের করার জন্য আমি যদি ধরে নেই যে চতুর্থ শীর্ষবিন্দু হচ্ছে কি x y, আমি ধরেই নিতে পারি যে চতুর্থ শীর্ষবিন্দু x y। ওকে, তাহলে যে কাজটা আমাকে করতে হবে, আমাকে একটা সূত্র মনে রাখতে হবে, একটা জিনিস আমাকে জানতে হবে, সেটা হচ্ছে যে কি যে সামান্তরিক মানে হচ্ছে কি একটা চতুর্ভুজ, তাই না? সামান্তরিক, বর্গ, আয়ত, রম্বস যেটাই থাকুক, তো আমরা যে কাজটা করতে হবে যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে একই। কি বলছি যে চতুর্ভুজের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, এটা কি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু যেটা এবং বিডি কর্ণের মধ্যবিন্দু কি একই। এই কথাটা আমাকে জানতে হবে শুধু, যে চতুর্ভুজের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু একই। যদি মধ্যবিন্দু একই হয় তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু যা হবে বিডি কর্ণের মধ্যবিন্দু তাই হবে। আমরা এই শর্তে আমরা এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করে ফেলবো। তাহলে আমি ধরে নিলাম যে চতুর্থ শীর্ষবিন্দু এক্স ওয়াই, আমি ধরি এটা। ডি ধরে না, চতুর্থ ডি এক্স ওয়াই, আমরা ধরে নিলাম চতুর্থ শীর্ষবিন্দু ডি এক্স ওয়াই। ওকে, তাহলে আমার কি করতে হবে যে আমরা যেহেতু জানি যে চতুর্ভুজের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু একই,
সুতরাং আমরা কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বের করব। তাহলে আমরা বের করব প্রথম এসি কর্ণের মধ্যবিন্দু। এসি কর্ণের মধ্যবিন্দু। বন্ধুরা দেখো, আমরা মধ্যবিন্দু বের করার সূত্র শিখেছি গত ক্লাসে। হ্যাঁ, তো কি শিখেছি? যে ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। তার মানে x1 + x2 বাই 2। তাহলে হচ্ছে 3 - 6, 3 - 6 ডিভাইডেড বাই হচ্ছে 2, কমা -4 + 5, -4 + 5 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা তাহলে এখান থেকে কত আসে? -3/2 আর হচ্ছে 1/2। এটা হচ্ছে আমার কি এসি কর্ণের মধ্যবিন্দু পেয়ে গেলাম। এবার আমরা কি করব? বিডি কর্ণের মধ্যবিন্দু বের করব। ঠিক আছে, তো আমরা যদি বের করি যে বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু, তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু সেম কাজ, ভুজদ্বয়ের যোগফল x - 2/2, x - 2 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে কি y - 1 ডিভাইডেড বাই 2। ওকে, আমরা আগেই বলেছি, একটু আগে বলেছি যে চতুর্ভুজের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু কি আমরা লিখি, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু একই, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু একই। আচ্ছা বলো তো বন্ধুরা, যদি মধ্যবিন্দু একই হয় তার মানে কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আর স্থানাঙ্ক হচ্ছে কি x এবং y, তাহলে এই এসি কর্ণের যে ভুজ হবে বিডি কর্ণের ভুজ কি তাই হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x - 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে -3/2। আমরা নিচের থেকে 2 2 বাদ দিয়ে দিলাম, তাহলে x - 2 ইকুয়াল হচ্ছে -3। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল হচ্ছে -1 সেম, এবং আমরা লিখতে পারি y - 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে হাফ। আমরা 2 2 বাদ দিতে পারি, y - 1 ইকুয়াল হচ্ছে 1। তাহলে সুতরাং y সমান লিখতে পারি আমরা 2। ওকে বন্ধুরা, খেয়াল করো, আমাদের চতুর্থ শীর্ষবিন্দু ছিল xy। তাহলে আমি x এর মান হচ্ছে কি -1 2। এটা হচ্ছে আনসার। তো বন্ধুরা, আমরা দেখলাম যে চতুর্থ শীর্ষবিন্দু কিভাবে বের করতে হয়। আমি আবার বলছি তোমাদেরকে যে চতুর্থ শীর্ষবিন্দু বের করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে চতুর্ভুজের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু একই। তার মানে আমাকে যে কাজটা করতে হবে যে কর্ণ দুইটার মধ্যবিন্দু বের করতে হবে, এবং সেই দুইটা মধ্যবিন্দু তুলনা করলে আমাদের x এবং y এর মান পেয়ে যাবো, এবং এটি হচ্ছে আমাদের চতুর্থ শীর্ষবিন্দু। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা পরের সমস্যায় যাব। ওকে বন্ধুরা, আমরা আরেকটি প্রবলেম তোমাদের দেখবো, সেটা হচ্ছে ভর কেন্দ্র বিষয়ক প্রবলেম। তো ভর কেন্দ্র বিষয়ক প্রবলেম হচ্ছে এরকম যে একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু যথাক্রমে, একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং এর ভর কেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় করার জন্য বলছি। এই ক্ষেত্রে আমরা ভর কেন্দ্রের সূত্রটা একটু অ্যাপ্লাই করবো, এবং আমার বিশ্বাস তোমরা এসএসসিতে এবং 9-10-এ নবম দশম শ্রেণীতে তোমরা ভর কেন্দ্রের সূত্র শিখে এসেছো। আমরা একটু দেখি। ওকে, আমি যদি ধরে নেই এ বিসি, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে এর ভর কেন্দ্র আমরা আঁকি।
ভরকেন্দ্র কি জি। আমরা জানি ভরকেন্দ্রের সংজ্ঞা হচ্ছে এরকম যে ত্রিভুজের মধ্যমাত্রই যে বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, ত্রিভুজের তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় কি ভরকেন্দ্র। এটা আমরা জানি, তাই না? ওকে, তো ভরকেন্দ্রের সূত্রটা আমরা এরকম শিখে এসেছিলাম যে এটা যদি x1 y1 হয়, b যদি x2 y2 হয় এবং c যদি x3 y3 হয়, তাহলে আমরা ভরকেন্দ্র জি শিখেছিলাম x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তো বন্ধুরা আমরা শিখেছিলাম যে ভুজত্রয়ের যোগফল বাই 3, কোটিত্রয়ের যোগফল বাই 3। এটা ছিল হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সূত্র। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা করার চেষ্টা করব। আমরা একটু দেখি সমস্যাটা কি ছিল। আচ্ছা, সমস্যাটা ছিল এরকম যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, দুইটি শীর্ষবিন্দু যথাক্রমে 2, 7 এবং 6, 1। আচ্ছা, আমি যদি ধরে নেই, এটা ধরে নিলাম 2, 7 আর এটা ধরে নিলাম 6, 1। ওকে, আর বলে দিচ্ছে ভরকেন্দ্র হচ্ছে জি, ভরকেন্দ্র বলছে কত 6, 4, এটা বলে দিচ্ছে 6, 4। তাহলে আমাকে নির্ণয় করতে হবে তৃতীয় শীর্ষবিন্দু সি। আমি ধরে নিই সি হচ্ছে xy। ওকে, খুবই সহজ, আমরা ধরে নেই তৃতীয় শীর্ষবিন্দু আমি xy ধরে নিলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভরকেন্দ্র ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র হচ্ছে কি 2 প্লাস 6 প্লাস এক্স, 2 প্লাস 6 প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 3, 7 প্লাস 1 প্লাস ওয়াই, 7 প্লাস 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র, আমরা সূত্র অনুযায়ী লিখলাম। তো কিন্তু দেয়া আছে ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে 6, 4। আমরা লিখতে পারি কিন্তু দেয়া আছে ভরকেন্দ্র হচ্ছে কত 6, 1, এটা হচ্ছে দেয়া আছে। তাহলে আমি লিখতে পারি সুতরাং ভুজ সমান আমরা ভুজ লিখতে পারি, কোটি সমান কোটি লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি 2 প্লাস 6 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 6, 6, 4, এটা ভরকেন্দ্র 6, 4 দেওয়া আছে। এবং 7 প্লাস 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 3 সমান হচ্ছে 4। তাহলে আমি লিখতে পারি 8 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 18, সুতরাং এক্স ইকুয়াল লিখতে পারি 10। আর এই পাশে আমরা লিখতে পারি 8 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 12, সুতরাং ওয়াই সমান আমরা লিখতে পারি 4। তাহলে আমরা লিখতে পারি সুতরাং তৃতীয় শীর্ষবিন্দু কত 10, 4, এটা হচ্ছে আনসার। তো বন্ধুরা আশা করি বুঝতেছো এবং তোমরা একটু মনোযোগ দাও, আমরা আরো অনেকগুলো সমস্যা দেখব। আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে যে চতুর্থ শীর্ষবিন্দু বের করা দেখলাম। আমরা দেখলাম যে ত্রিভুজের ভরকেন্দ্র থাকলে কিভাবে সমস্যা সমাধান করতে হয় সেটা দেখলাম। এখন আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ক 1-2টা সমস্যা দেখব। হ্যাঁ, তো এগুলো যদিও নবম দশম শ্রেণীতে তোমরা করে এসেছো, আমরা তারপর এখানে একটু দেখতেছি, মনে করিয়ে দিচ্ছি। ওকে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু দেখে নেই একবার, যে আমরা নবম দশম শ্রেণীতে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা পড়ে এসেছি আমরা সেটা একটু দেখে নেই। এটা হচ্ছে যে একটা ত্রিভুজ যদি এরকম হয় এ
x1 y1, b হচ্ছে x2 y2, c হচ্ছে x3 y3। যদি এরকম হয় তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দেখে এসেছিলাম। ক্ষেত্রফল সমান আমরা দেখেছিলাম হাফ ইনটু নির্ণায়ক পদ্ধতিতে ভুজ প্রথম হচ্ছে যে x1 x2 x3, তারপর হচ্ছে কি y1 y2 y3, তারপর হচ্ছে 1 1 1। এটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এত বর্গ একক। হ্যাঁ, বর্গ একক কেন বললাম? এটা হচ্ছে ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক দিয়ে প্রকাশ করা হয়, তাই না? ওকে, তো বন্ধুরা আমাদের ত্রিভুজ যদি এ বি সি একটা ত্রিভুজ হয় তাহলে এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2 এবং সি যদি x3 y3 হয় তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি হাফ ইনটু x1 y1 1, x2 y2 1, x3 y3 1। মানে হচ্ছে যে ভুজ কোটি, তারপর হচ্ছে তৃতীয় কলাম হচ্ছে 1 1 1। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। আমরা নবম দশম শ্রেণীতে ক্ষেত্রফল বের করা শিখে এসেছি। তো এখন এই ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা এক দুইটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। ওকে বন্ধুরা, তো তোমাদের এখানে যেটা আছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক t+1 1 একটা প্রবলেম। এটা হচ্ছে তোমাদের 3.3 সি যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের কি আছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আছে t+1 1, 2t+1 3, 2t+2 2t। এটা হচ্ছে তিনটা স্থানাঙ্ক। তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম হচ্ছে যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এরপর বলছে যে এবং দেখাও যে t=2 অথবা t=−1/2 হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে। এখানে আরেকটা ব্যাপার আছে সমরেখ, তো আমরা একটু জেনে নেই যে সমরেখটা কি। সমরেখ হচ্ছে যে কোনো বলা যে তিনটা বিন্দু সমরেখ হবে। তিনটা বিন্দু সমরেখ কখন হয়? যে একটা ত্রিভুজের তিনটা বিন্দু সমরেখ তখনই হয় যদি ওই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। সমরেখ মানে কি? একই রেখায় তিনটা বিন্দু থাকবে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। তো বলো তো বন্ধুরা, এই তিনটা বিন্দু দ্বারা কি ত্রিভুজ গঠন করা কখনোই সম্ভব হবে না? কখনোই সম্ভব না। এই জন্যই এই তিনটা বিন্দু দ্বারা যদি তুমি ত্রিভুজের ক্ষেত্রফল গঠন করতে যাও তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? শূন্য হবে। এটা হচ্ছে সমরেখর শর্ত। হ্যাঁ, যদি সমরেখ বলা থাকে তাহলে আমরা এই তিনটার ক্ষেত্রফল =0 লিখবো। ওকে বন্ধুরা, তা আমরা একটু সমস্যাটা দেখি। প্রথম আমরা একটু ক্ষেত্রফল বের করি, তারপর আমরা দেখব যে সমরেখ হলে ধরে নিব সমরেখ, তারপর আমরা মানগুলো বের করে নিব। ওকে, আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখতেছি যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তা আমরা একটা ত্রিভুজ এঁকে নেই। এগুলো হচ্ছে আসলে নমুনা চিত্র। এটা তোমার অঙ্কের সুবিধার্থে আমরা এই ত্রিভুজগুলো এঁকে নিব। তো এ হচ্ছে দেওয়া আছে, আমি ধরে নিলাম এ কি আছে t+1 1, t+1 সরি 1, বি দেওয়া আছে 2t প্লাস কোথায় 2t+1 3, 2t+1 3, আর সি দেওয়া আছে 2t+2 2t+2 2t। ওকে বন্ধুরা, আমাদের এই তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। তো আমরা প্রথম ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, আমরা যে সূত্র লিখেছিলাম একটু আগে, এই সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। তো আমি যদি লিখি, এখানে দেয়া আছে আমাদের লিখতে হবে প্রথমেই শীর্ষবিন্দু এ দেয়া আছে t+1 1, তারপর বি দেয়া আছে 2t+1 3, সি দেয়া আছে 2t+2 2t। ওকে বন্ধুরা, তো এই তিনটা হচ্ছে আমাদের তিনটা স্থানাঙ্ক দেয়া আছে, তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে। আমরা যদি বলি সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল,
সুতরাং ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু, কি বলছিলাম আমরা, যে প্রথম হচ্ছে ভুজগুলো হবে প্রথম কলামে, তাহলে আমরা এখানে লিখব টি প্লাস ওয়ান, 2t প্লাস ওয়ান, 2t প্লাস টু, এটা। তারপর আমরা লিখব 1 3 2t, 1 3 2t, এরপর হচ্ছে 1 1 1। ওকে বন্ধুরা, এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে আমরা বসাইলাম একটু আগে যে সূত্রটা আমরা দেখেছি। হ্যাঁ, তো এটা বের করার জন্য আমরা জানি যে নির্ণায়ক পদ্ধতিতে অঙ্ক করার সময় যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের তিনটা ভুক্তির সহগুণক নিয়ে আমরা অঙ্কটা করতে হয়। তো আমরা এটাও জানি যে যদি কোনো ভুক্তিকে দুইটা ভুক্তি 0 হয়ে যায় তাহলে একটা ভুক্তির সহগুণক নিলে আমাদের হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে আমাদের r1 r1, এটা হচ্ছে r2, এটা হচ্ছে r3, এটা আমরা জানি তাই না। তাহলে আমরা একটা কাজ করি, r1 থেকে r2 বিয়োগ করে দেই, অথবা r2 থেকে r1 বিয়োগ করি, r3 থেকে r2 বিয়োগ করি। হ্যাঁ, এটা আমরা করতে পারি। তাহলে আমরা এখানে দ্বিতীয় লাইনে আমরা করতে পারি r2 করতে পারি r2 ড্যাশ সমান r2 মাইনাস হচ্ছে r1, আর r3 ড্যাশ করতে পারি আমরা কি r3 মাইনাস r2। আমরা এই কাজটা করে নিতে পারি। ওকে, তো বন্ধুরা খেয়াল করো, আমরা এখানে লিখি হাফ ইন্টু, আমি r2 মাইনাস r1 মানে এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি 2t মাইনাস t মানে হচ্ছে t, আর 1 মাইনাস 1 মানে 0। ওকে, তারপর হচ্ছে 3 থেকে 1 গেলে 2, 1 মাইনাস 1 মানে 0, 2, তারপর এটা এখান থেকে এটা বিয়োগ, 2t কাটা, 2 থেকে 1 গেলে 1, 2t থেকে 3 গেলে 2t মাইনাস 3, আর 1 থেকে 1 মাইনাস 0। আর তৃতীয় সারি আমি r3 ড্যাশ, সরি এটা হচ্ছে r1 ড্যাশ, এটা হচ্ছে r2 ড্যাশ, সরি বন্ধুরা, r1 ড্যাশ এবং r2 ড্যাশ। তাহলে r1 ড্যাশে আমরা যে কাজটা করেছি r2 থেকে r1 টা আমরা বিয়োগ করে আমরা এখানে লিখেছি, আর r2 ড্যাশে আমরা কি করেছি r3 থেকে r2 টা বিয়োগ করে আমরা r2 ড্যাশে লিখেছি, তাই না। এবং r3 ড্যাশ আমরা লিখি নাই, তার মানে r3 যেটা আছে r3 এভাবে থাকবে, তার মানে হবে 2t প্লাস 2, 2t প্লাস 2, 2t 1। ওকে বন্ধুরা, এই হচ্ছে কাজ। এখন আমরা জানি শূন্য বেশি আছে যে কলাম বরাবর বা যে সারি বরাবর, আমরা সেই বরাবর ভুক্তি সহগুণক নিব। এই কলামে দুইটা শূন্য আছে, আমরা একটা ভুক্তি সহগুণক নিলেই হচ্ছে। তাহলে আমি এই ভুক্তি সহগুণক নিয়ে নিই, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু, এই কলাম বাদ যাবে এই সারি বাদ যাবে, তাই না বন্ধুরা। তোমরা নির্ণায়ক আগেই শিখেছ। তো এই ভুক্তি বরাবর কলাম বাদ, ভুক্তি বরাবর সারি বাদ, তাহলে থাকবে কি এই চারটা, এটা হচ্ছে t 2 1 2t মাইনাস 3। ওকে, আচ্ছা আমরা একটু এই পাশটা মুছে দিই। হাফ ইন্টু, আমরা এবার আর গুণন করে দেবো, এই কোণা গুণ বিয়োগ হচ্ছে এই কোণা, তাহলে এই কোণা গুণ করলে কি হবে 2t স্কয়ার মাইনাস 3t, 2t স্কয়ার মাইনাস 3t, সূত্রে মাইনাস 2 একে 2, মাইনাস হচ্ছে 2 মাইনাস 2। ওকে, এটা হচ্ছে বর্গ একক। ওকে বন্ধুরা, এটা হচ্ছে আমার একটা আনসার, একটা অংশ। হ্যাঁ, যে হাফ ইন্টু 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2 এত বর্গ। ওকে, এটা আমার হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। হ্যাঁ, বলে দেওয়া ছিল ক্ষেত্রফল বের করার জন্য। ওকে, আরেকটু অংশ হচ্ছে যে দেখাও যে t ইকুয়াল টু অথবা t ইকুয়াল মাইনাস হাফ হলে, মানে t এর মান 2 অথবা t এর মান যদি মাইনাস হাফ হয়, তাহলে যে তিনটা বিন্দু হবে সেই তিনটা বিন্দু হচ্ছে কি সমরেখ। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ধরে নেই যে এবিসি ত্রিভুজের বিন্দু তিনটা সমরেখ, আমরা ধরে নিই আমরা ওই মানগুলো পাই কিনা দেখি, তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমি ধরি এবিসি বিন্দু তিনটু সমরেখ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, আমরা জানি যে তিনটা বিন্দু সমরেখ হলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা ইকুয়াল কত হবে 0 হবে, আমরা একটু আগে বলেছিলাম, তাই না। তাহলে আমরা লিখি যে হাফ ইন্টু
সুতরাং হাফ ইন্টু 2t² মাইনাস 3t মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি 2 দ্বারা গুণ করে দেই, থাকে কত 2t² মাইনাস 3t মাইনাস 2 ইকুয়াল 0। এটাকে যদি মিডল ফ্যাক্টর করি তাহলে হয় 2t² মাইনাস 4t প্লাস t মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। আমরা এখান থেকে 2t কমন নিতে পারি, তাহলে কি থাকে t মাইনাস 2 প্লাস 1 কমন নিতে পারি, t মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে আমরা লিখতে পারি t মাইনাস 2 কমন নিতে পারি, থাকে হচ্ছে 2t প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, সুতরাং t ইকুয়াল লিখতে পারি 2, অথবা আমরা t লিখতে পারি মাইনাস হাফ। দেখো বন্ধুরা, আমাদের বলা ছিল যে t ইকুয়াল 2 অথবা t ইকুয়াল মাইনাস হাফ হলে বিন্দুগুলো সমরেখ হবে। তো আমরা ধরেই নিয়েছিলাম বিন্দুগুলো সমরেখ, ধরে সেই শর্ত অ্যাপ্লাই করে আমরা t ইকুয়াল 2 অথবা t ইকুয়াল মাইনাস হাফ পেয়ে গেছি। তাহলে আমরা বলেই দিতে পারি যে সুতরাং t ইকুয়াল 2 অথবা t ইকুয়াল মাইনাস হাফ হলে বিন্দুগুলো সমরেখ, প্রমাণিত। ওকে বন্ধুরা, অনেকেই দেখছেন, ওকে আমাদের সাথেই থাকেন। বন্ধুরা, আমরা আরেকটি সমস্যা একটু দেখব। আমি অঙ্কটা করব না, কিন্তু সমস্যাটা শুধু তোমাদের বলে দিব। আমরা তারপর নতুন একটা অনুশীলনীতে যাব, সেটা হচ্ছে সঞ্চারপথ। আমরা আজকে সঞ্চারপথ পর্যন্ত দেখব। তো তার আগে ক্ষেত্রফল সম্পর্কিত আরেকটি সমস্যা আমি তোমাদের একটু বলে দেই কিভাবে করতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো AXY, B12 এবং C21 হয় এবং তার ক্ষেত্রফল 6 বর্গ একক হয়, তবে দেখাও যে x প্লাস ওয়াই ইকুয়াল 15। এটা বলে দিয়েছি। আমরা জাস্ট একটু চিত্র রেখে তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো, আর কিছু না। তো এটা হচ্ছে, আশা করি তোমরা পারবা। এ বলে দিয়েছে XY, তারপর হচ্ছে B হচ্ছে 1 2, B হচ্ছে 1 2, আর C বলে দিয়েছে 2 1। খেয়াল করো বন্ধুরা, বলে দিয়েছে তার ক্ষেত্রফল 6 বর্গ একক। তাহলে আমরা শিখেছিলাম, একটু আগে শিখেছি ক্ষেত্রফলের সূত্র কিভাবে বের করে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা বের করতে পারি হাফ ইন্টু x 1 2 y 2 1 1 1 1 ইকুয়াল হচ্ছে 6। জাস্ট এই শর্ত অ্যাপ্লাই করে আমরা পেয়ে যেতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 15। অনেক সহজ। তো এটি তোমাদের বাড়ির কাজ, তোমরা এটা বাড়িতে করবা। ওকে, আমরা আজকে সঞ্চারপথ পর্যন্ত দেখবো। আমরা একটু দেখবো সঞ্চারপথ কি, আসলে সঞ্চারপথটা কি সেটা আমরা একটু দেখবো। ওকে, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কোন কোন অধ্যায়গুলো বেশি জরুরি, বেশি দরকার। আমরা সেইভাবে চেষ্টা করব তোমাদের সেই অধ্যায়গুলো পড়ার জন্য। হ্যাঁ, তো আমরা একটু দেখি। ওকে, সঞ্চারপথ।
বলো তো বন্ধুরা, সঞ্চার পথ মানে কি? আমরা খুব সহজেই বুঝতে পারছি, পথ, তাই না? একটা রাস্তা হতে পারে, তাই না? সঞ্চার পথ। ওকে, তো সঞ্চার পথ মানে কি শুধু একটা চলার রাস্তা? যে সঞ্চার পথ মানে চলার রাস্তাকেই পথ বলা হয়, সঞ্চার পথ বলা হয়। এটা আমি এখান থেকে হাঁটলাম, চললাম, এটা রাস্তা না বন্ধুরা। শুধু এইটুক বললেই সঞ্চার পথ হবে না। সঞ্চার পথের জন্য কি থাকতে হবে? একটা নির্দিষ্ট শর্ত থাকতে হবে। একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যে চলার রাস্তাটা থাকে সেটার নাম হচ্ছে কি? সঞ্চার পথ। তাহলে সেই শর্তটা কি? যেমন তুমি যদি বলো, তোমাকে যদি বলা হয় যে একটা বৃত্ত অঙ্কন করো, এবং সেইটার শর্ত যদি জুড়ে দেওয়া হয় যে এই বৃত্তটা অঙ্কন করতে গেলে কি করতে হবে? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করতে হবে। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমি যদি বলে দিই যে এটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে তুমি একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে কি করবা? তুমি এই যে, ওকে, যাক, মোটামুটি একটা বৃত্ত হয়েছে। তো এই যে একটা সঞ্চার পথ, এটা কিন্তু একটা সঞ্চার পথ। হ্যাঁ, এটা কি একটা বিন্দুর সঞ্চার পথ এটা। তাহলে এই এই পথটাকে বলা হবে সঞ্চার পথ। কারণ কি? এখানে নির্দিষ্ট কিছু শর্ত আছে। যেমন একটা কেন্দ্র আছে, একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে সব জায়গায়, এখানে যতটুকু, এখানে ততটুকু, মানে যেদিকে তুমি যাও সেদিকে কি সমান দূরত্ব অতিক্রম করবে, তাই না? তুমি যেদিকে যাও সেদিকে সমান দূরত্ব, ব্যাসার্ধ সমান থাকবে। তার মানে এটা হচ্ছে একটা সঞ্চার পথ। এটার আরো ভালো ব্যাখ্যা হচ্ছে যে তুমি যদি একটা গরুকে কোথাও যদি একটা খুঁটি দিয়ে আটকিয়ে দাও, তাহলে সে কি করবে? সে ওই যে তাকে যদি বলো এবার চলো, সে কি করবে? ঘুরবে, এবং ঘুরে সে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কিন্তু ঘুরবে, এবং এই পথটার নাম হচ্ছে কি? একটা সঞ্চার পথ। তাহলে আমরা এটা শিখলাম যে সঞ্চার পথ মানে হচ্ছে কতগুলো শর্ত অ্যাপ্লাই করে যে পথটা তৈরি হয়, সেই পথটার নাম হচ্ছে সঞ্চার পথ। তাহলে আমরা অনেক ধরনের সঞ্চার পথ আমরা জ্যামিতিতে দেখব। আচ্ছা, আমরা একটু আচ্ছা, আমি তোমাদের সঞ্চার পথ বিষয়ক একটা সমস্যা তোমাদের দেখব। সেই সমস্যাটা কি একটু দেখি। গুরুত্বপূর্ণ একটা সমস্যা। সেটা হচ্ছে তোমাদের 3.4 3D যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের একটা সমস্যা। এটা হচ্ছে A23 এবং B-1 4 দুইটা স্থির বিন্দু। কি বলে দিয়েছে? যে A23 এবং B-1 4 এই দুইটা হচ্ছে একটা স্থির বিন্দু। তাহলে এরকম হতে পারে, ধরো A23 বলা আছে এবং B-1 4। দেখো বন্ধুরা, দুইটা স্থির বিন্দু বলে দেওয়া আছে। ওকে, তারপর বলা আছে একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে এ এবং বি বিন্দু থেকে সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত 2:3। মানে বলা আছে কি? যে একটা সেট এমনভাবে গঠন করা হয়েছে যে এ এবং বি বিন্দু থেকে সেটের যে কোনো বিন্দুর দূরত্ব, মানে এ এবং বি এই দুই বিন্দু থেকে এমন একটা সেটের একটা বিন্দুর দূরত্ব 2:3। আমি যদি ধরে নিই এখানে একটা বিন্দু আছে, তাহলে এইটুক যা হবে, ধরে নাও এটা যদি 2 হয়, এটা হবে কি? 3 হবে। 2:3 অনুপাত। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে, মানে এই সঞ্চার পথটা কি সেটা নির্ণয় করতে বলছে আমাকে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটা কাজ করি, প্রথমেই ধরে নেই যে সঞ্চার পথের একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দু ধরে নেই। তাহলে আমি ধরি আমি নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম P(xy). ওকে বন্ধুরা, আমরা ধরলাম কি? P(xy). তাহলে P(xy) যদি একটা সঞ্চার পথের নির্দিষ্ট বিন্দু হয়, তাহলে এ বিন্দু এবং বি বিন্দু দেওয়া আছে না? ওকে, দেওয়া আছে। এ হচ্ছে 2 3 এবং বি হচ্ছে -1 4, দুটি স্থির বিন্দু। দেখো বন্ধুরা, আমার দেওয়া আছে এ হচ্ছে 2 3 এবং বি হচ্ছে কি -1 4, এই দুটো হচ্ছে স্থির বিন্দু বলে দেওয়া আছে। আর আমরা ধরে নিয়েছি
সঞ্চার পথের একটি নির্দিষ্ট বিন্দু পি এক্স ওয়াই। তাহলে কি করতে হবে আমাকে? পি থেকে এ এবং পি থেকে বি, আমার শর্ত হচ্ছে এরকম যে পি এ অনুপাত পি বি ইকুয়াল হচ্ছে 2:3 এরকম বলা আছে। তাহলে কি করতে হবে আমাকে? পি এর দূরত্ব বের করতে হবে, পি বি এর দূরত্ব বের করতে হবে। আমরা দূরত্ব বের করার সূত্র আগেই শিখেছি যে √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা যদি এখানে লিখি যে সুতরাং পি এ মানে কি? পি থেকে এ এর দূরত্ব √(x1 - x2) মানে x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার। এটা হচ্ছে বন্ধুরা পি এ। আচ্ছা, এবং পি বি সমান কি বলা আছে? পি থেকে বি এর দূরত্ব। তাহলে x - 1 মানে x - 1 মানে প্লাস x + 1 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার। এটা তাহলে আমার এখানে বলে দেওয়া আছে যে একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে যে এ এবং বি বিন্দু থেকে সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত, মানে এ এবং বি বিন্দুতে, মানে পি এ অনুপাত পি বি ইকুয়াল হচ্ছে 2:3। তাহলে আমি লিখতে পারি যে শর্ত মতে পি এ অনুপাত পি বি সমান দেওয়া আছে 2:3। তাহলে আমি লিখতে পারি পি এ ডিভাইডেড বাই পি বি ইকুয়াল হচ্ছে 2/3। তাহলে আমি এখানে লিখতে পারি পি এ হচ্ছে এটা √(x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে √(x + 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y - 4 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 2/3। ওকে বন্ধুরা, আমরা এই পাশে চলে আসি। আমি √(= কেটে দিতে পারি, উপরে নিচে কি √(= কেটে দিতে পারি। তাহলে আমি কি লিখতে পারি? x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 2/3। আমি এখানে লিখতে পারি, ক্যালকুলেশন করে ফেলি যে x - 2 হোল স্কয়ার x স্কয়ার -4x + 4 প্লাস y স্কয়ার -6y + 9 ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার -8y প্লাস হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 2/3। তাহলে আমরা এখানে লিখতে পারি, আর গুণন করে দিতে পারি 3x স্কয়ার -3 × 12 x প্লাস হচ্ছে 3y স্কয়ার -3 × 18y 9 × 4 13 3 × 39 প্লাস হচ্ছে 39 ইকুয়াল হচ্ছে 2x স্কয়ার প্লাস হচ্ছে 4x প্লাস 2y স্কয়ার -16y 17 দুগুণে 34 প্লাস হচ্ছে 34। আমরা একটু উপরে চলে আসি, এই পাশে চলে আসি। ওকে, আমরা যদি এখানে লিখি তাহলে কি হয়? 3x স্কয়ার সবগুলো আমরা বাম পক্ষে নিয়ে আসি, অথবা একবারই বিয়োগ করে দিই। 3x স্কয়ার - 2x স্কয়ার কত হয়? x স্কয়ার আর হচ্ছে এখানে কত থাকে? আচ্ছা, এখানে
ওকে, আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এরকম হয় যে 3x স্কয়ার থেকে 2x স্কয়ার এ পাশে নিয়ে আসলে x স্কয়ার, 3y স্কয়ার থেকে 2y স্কয়ার বাদ গেলে কি হবে y স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, এরপর হচ্ছে 12x 4x মাইনাস 16x 18y 16y নিয়ে আসলে হচ্ছে মাইনাস 2y, আচ্ছা 39 34 5 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। ওকে বন্ধুরা, তো আমরা সঞ্চার পথ কি জানলাম এবং সঞ্চার পথ সম্পর্কিত একটা সমস্যা আমরা দেখার চেষ্টা করেছি। বন্ধুরা, আমরা আজকে যে সমস্যাগুলো দেখেছি যে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়, তোমরা একটু ভালোভাবে অঙ্কগুলো দেখবে যে চতুর্থ শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়। আমরা শিখেছি ভরকেন্দ্র সম্পর্কিত সমস্যা কিভাবে করতে হয়। আমরা শিখেছি আজকে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা কিভাবে করতে হয়, এবং আমরা শিখেছি সঞ্চারপথ বিষয়ক সমস্যা কিভাবে সমাধান করতে হয়। আমরা আজকে এগুলো শিখেছি। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব হচ্ছে মূল সরলরেখায় চলে যাব। আমরা পরবর্তী ক্লাসে সরলরেখা 3.5 যেটা ওই চ্যাপ্টার থেকে আমরা শুরু করব, এবং সরলরেখার অনেক সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। আমি আশা করব তোমরা সবাই আমার সাথে থাকো, আমরা আস্তে আস্তে সবগুলো শেষ করে দিব। ওকে, ধন্যবাদ বন্ধুরা।